আসসালামু আলাইকুম। 9 মাস গর্ভে, 3 মাস বুকে এবং সারা জীবন যিনি হৃদয় ধারণ করেন তিনি হলেন মা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পৃথিবীর প্রায় 11 থেকে 15% নারী মা হতে পারছেন না। নানান শারীরিক জটিলতা যেমন মাসিকের ত্রুটি, জরায়ু গঠনমূলক ত্রুটি, ডিম্বাশয়ের ত্রুটি, ডিম্বস্ফোটনের ত্রুটি এবং নানাবিধ জটিলতার কারণে একজন নারী মা হতে পারছেন না। এই সমস্ত ত্রুটি নির্ণয় করার জন্য যে পরীক্ষাটি প্রতিনিয়ত লাগে সেটি হলো ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের পর্ব টিভিএস আল্ট্রাসোনোগ্রাম ও ফলিকুলোমেট্রি। আমাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য রয়েছেন ডাক্তার সৈয়দা তাসরিনা আহমেদ। তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে আল্ট্রাসোনোগ্রামের উপর দেশে এবং বিদেশে উচ্চতর ডিগ্রি ও ট্রেনিং প্রাপ্ত হন। দীর্ঘ 14 বছর ধরে উনি এই বিষয়েই কাজ করে যাচ্ছেন। ম্যাডাম, আপনাকে আমাদের মা পডকাস্টে দ্বিতীয়বারের মতো স্বাগতম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাডাম, আপনাকে দ্বিতীয়বারের মতো আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো ম্যাডাম যে আপনি 14 বছর ধরে আল্ট্রাসোনোগ্রাম করছেন। ইদানিং আপনি কিন্তু কনভেনশনাল যে আল্ট্রাসোনোগ্রাম সেটা থেকে একটু সরে এসে আপনি একটু স্পেশাল কাজগুলোর দিকে বেশি মনোযোগ দিচ্ছেন এবং আপনার এই স্পেশাল কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি কী? ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি তো এটা আসলে নামের মধ্যেই আছে। পরীক্ষাটা ভ্যাজাইনালি করা হয় আর কি। এটা মানে তো মহিলাদের যোনিপথে করা হয়। এটা মানে মহিলাদেরই একটা পরীক্ষা। আর ট্র্যাডিশনালি তো আমরা সব আল্ট্রাসোনোগ্রাফি পেটের উপর দিয়ে করি, ট্রান্সঅ্যাবডোমিনাল, কিন্তু এটা হচ্ছে ভ্যাজাইনালি করা হয়। আচ্ছা, তাহলে এই পরীক্ষাটা করার আগে কি কোনো পূর্ব প্রস্তুতি আছে কিনা? আর ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করার জন্য প্রথমে যেটা করতে হয় সেটা তো আসলে একটা মেন্টাল কাউন্সেলিং লাগে পেশেন্টকে, কারণ পেশেন্টরা খুব কনফিউজ থাকে যে আসলে পরীক্ষাটা করতে গেলে তারা ব্যথা পাবে কিনা। অনেকে খুব লজ্জা পায় যে মানে আসলে কনফিউজ থাকে যে করবে কিনা। তো ওই সময় ডাক্তারকে আসলে একটু তাদেরকে মেন্টালি কাউন্সেলিং করা লাগে। আর আরেকটা প্রিপারেশন যেটা, সেটা মানে ট্র্যাডিশনালি তো আমরা অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি করার সময় পেশেন্টদেরকে বলি যে আপনারা খালি পেটে আসবেন এবং হচ্ছে তাদের ব্লাডার প্রিপারেশন করা লাগে। মানে এসে পানি খাবে, পানি খেয়ে ব্লাডার ফুল হবে, তারপরে আমরা অ্যাবডোমিনাল যে মানে তলপেটের যে অর্গানসগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে দেখতে ব্লাডার পারি। ফুল হওয়া মানে পেশাবের চাপ হ্যাঁ, থাকবে। পেশাবের চাপ যেটাকে বলা হয়। তো ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফির ক্ষেত্রে হচ্ছে তার উল্টা, মানে আপনার কোনো প্রস্রাবের চাপ রাখা যাবে না। আসলে তার চাপ থাকলেও সেটা ব্লাডার এমটি করে তারপর আসতে হবে। মানে আচ্ছা, তার মানে কোনো অবস্থাতেই এখানে ব্লাডার মানে প্রস্রাবের চাপ দিয়ে এই আলট্রাসোনোগ্রামটা করা যাবে না। না। আপনি যেহেতু বললেন যে এটা একটা যোনিপথে আলট্রাসোনোগ্রাম, তো স্বভাবতই একটা প্রশ্ন আসছে যে এটা কি ম্যারিড এবং আনম্যারিড দুই পক্ষই কি করতে পারবেন কিনা? না, দুই পক্ষ করতে পারবে না। আমরা আনম্যারিড মেয়েদের ক্ষেত্রে, মানে যাদের সেক্সুয়াল এক্সপোজার নাই, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করি না। এটা ম্যারিড উইমেনরাই আসলে আমরা তাদের অ্যাপ্রোচ করি আলট্রাসোনোগ্রাফিটার জন্য। সাধারণত কি কি রোগ নির্ণয়ের জন্য এই পরীক্ষাটা গাইনোকোলজিস্ট আপনাদের কাছে রেফার করেন বা চান যে এই পরীক্ষাটা আমরা দিচ্ছি? গাইনিকোলজিক্যাল পরীক্ষাটা ভাগ করলে দুইভাবে আমাকে ভাগ করতে হবে। একটা হচ্ছে গাইনিকোলজিক্যাল, একটা হচ্ছে অবস্টেট্রিক। অবস্টেট্রিক ইউজ আসলে খুব বেশি নাই, গাইনিকোলজিক্যাল প্রয়োগটাই বেশি। তো সেখানে আমরা মূলত দেখি যেটা অ্যাবডোমিনালি দেখতে একটু ব্লারি আসে, বা মানে আমি অ্যাবডোমিনালি হয়তো বুঝতে পারছি না, তখন দেখি। আর তাছাড়া আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, এখানে আমরা ইউট্রাসের যে অনেক সময় জন্মগত ত্রুটি থাকে সেগুলো দেখি। তারপরে ওভারিস মানে ডিম্বাশয়, ওইটাই আসলে আমাদের মেইন টার্গেট আর কি, ওই ওভারিস দেখা। তারপরে হচ্ছে ওভারিসের মধ্যে যে ফলিকলস থাকে, মানে যেটা ডিম, সেটা কীরকম আছে, কয়টা আছে, এগুলো দেখা, যেটাকে বলা হয় ফলিকুলোমেট্রি। এটা হচ্ছে মেইন টার্গেট, একটা টার্গেটেড সোনোগ্রাফি টিভিএসের। এছাড়া জরায়ুর যে মিডল লেয়ার এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়াল লেয়ারটাকে আমরা দেখি। সার্ভিক্স দেখি, সার্ভিক্সের মধ্যে কোনো কিছু আছে কিনা, ইনফেকশন, কালেকশন কিংবা কোনো ক্যান্সারাস গ্রোথ, এগুলো দেখা হয়। এটা ছাড়া এই পরীক্ষা দ্বারা জরায়ুর কোনো টিউমার দেখা যাবে না? হ্যাঁ, ওগুলো তো দেখা যাবে। বললাম তো, মানে যেটা অ্যাবডোমিনালি দেখা যায়, ব্লারি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দেখা যায়
ইয়েতে টিভিএসে ভালো দেখা যায়। আর অবস্টেট্রিক্যালি আপনি যেটা দেখবেন যখন একটা মা প্রেগনেন্ট হওয়ার পরে আম, আম- আমরা দেখি যে সেটা আসলে প্রেগনেন্ট কিনা একদম খুব আর্লি একদম ফার্স্ট প্রথম 4 সপ্তাহ পরে এমনও হয় অনেক সময় যে তার হয়তো বা তার ইউরিনারি এইচসিজি সেটা পজিটিভ আসে না, আবার বিটা এইচসিজি দেখে আমরা ইয়ে করতে পারছি না, কিন্তু দেখা যায় ডেসিডুয়ালস একটা টিভিএস পরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে। তার মানে এই পরীক্ষাটা প্রেগনেন্ট মহিলারাও করতে হ্যাঁ পারবেন। হ্যাঁ pregnant- এটা যে একটা ধারণা যে যেহেতু যোনিপথের একটা আলট্রাসোনোগ্রাম হয়তো বা প্রেগনেন্সি অবস্থায় করা যাবে না, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। অ্যাবসলিউটলি না, কারণ হচ্ছে আপনার আমরা তো একদম লাস্ট স্টেজ অফ প্রেগনেন্সিতেও হচ্ছে সার্ভিক্স দেখি, সার্ভিক্সটা হচ্ছে কতটুকু আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে অনেকের আছে রিপিটেড অ্যাবর্শন হয়। রিপিটেড অ্যাবর্শন হওয়ার একটা বড় কারণ হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। তো সার্ভিক্সটা আসলে কম্পিটেন্ট নাকি ইনকম্পিটেন্স আছে সেটা তো আমরা টিভিএস দিয়ে দেখি প্রেগনেন্সিতে। তাছাড়া আপনার প্লাসেন্টা গর্ভফুল যেটা সেটা কি ইন্টারনাল অস থেকে দূরে আছে নাকি কাছে আছে, কতটুকু দূরত্বে আছে সেটাও আমরা টিভিএসের মাধ্যমে নির্ভুলভাবে দেখি। বা প্লাসেন্টাটা জরায়ুর ওয়ালে লেগে গেল কিনা, যেটাকে বলা হয় প্লাসেন্টা অ্যাক্রিয়েটা, ওইটা তো খুবই ডেঞ্জারাস একটা বিষয়। সেই জিনিসটা আছে কিনা সেটা আমরা খুব ভালোভাবে নির্ণয় করার জন্য অবশ্যই টিভিএস তখন করি প্রেগনেন্সিতে। প্রেগনেন্সিতে কোনো অসুবিধা হয় না। টিভিএস এবং উপর দিয়ে মানে পেটের উপর দিয়ে যে ট্রান্স অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম, এই দুটার মধ্যে যদি আমি বেসিক দুটা পার্থক্য জানতে চাই, তাহলে এই দুটার মধ্যে বেসিক দুটা বা তিনটা পার্থক্য আপনার কাছে কি? আমার কাছে বেসিক পার্থক্যটা হচ্ছে ইমেজের যে রেজুলেশন। আমরা গাইনোকোলজিক্যাল যে পরীক্ষাটা, এটা তো আমাদেরকে হচ্ছে ব্লাডার প্রিপারেশন করে যে আমরা যে ইমেজটা দেখি, এটা তো আসলে অনেকগুলো অ্যাবডোমিনাল অনেক লেয়ারের নিচে থাকে ইউট্রাসটা, ওইখান আমরা যেভাবে দেখি। আর ভ্যাজাইনালি দেখলে তো খুব কাছের থেকে প্রোবটা অনেক কাছে থাকতেছে, তো সেখানে যে ইমেজটা আমরা পাই সেটা অনেক ক্লিয়ার থাকে। সো ফর ক্লিয়ার ভিশন অ্যান্ড ফর ডিটেইলড ভিশন আমাদের কাছে আসলে টিভিএসটাকে অ্যাবডোমিনাল সোনোগ্রাফি থেকে বেটার মনে হয় আর কি, এটাই পার্থক্য। তার মানে একজন গাইনোকোলজিস্টের জন্য টিভিএস যে পরিমাণ তথ্য দিবে সেই পরিমাণ তথ্য কিন্তু আসলে পেটের উপর দিয়ে যে ট্রান্স অ্যাবডোমিনাল যে আলট্রাসাউন্ডটা আমরা করি সেটা কিন্তু আসলে হচ্ছে না। না, টিভিএসের কি কোনো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উত্তরটা দুই দিক থেকে দিচ্ছি। আমরা ডাক্তাররা যারা টিভিএস স্ক্যানিং করি আমরা সবসময় যেই অসুবিধাটার সম্মুখীন হয়, মানে রুগীরা ওই যে আমি প্রথমে যে কথাটা বললাম যে রুগীরা হচ্ছে কনফিউজড থাকে যে করবে কিনা, লজ্জা পায়, এবং অনেক মানে আমি তো পেরিফেরিতে কাজ করি, ওইখানে রুগীরা মানে বেডে শোয়ানোর পরে দোয়া পড়তে থাকে, ওদের কাছে মনে হয় ব্যথা পাবে। তো তখন আমরা তাদেরকে কাউন্সেলিং করি যে আসলে এটা ব্যথা একটু অস্বস্তিকর হয়তো বা মনে হতে পারে, বাট ব্যথা পাওয়া যায় না। ব্যথা যদি পায়, মানে যদি কোনো পেশেন্ট বলে যে আমি ব্যথা পাচ্ছি, আমরা অবশ্যই এটা মানে আলাদা একটা প্যাথোলজি হিসেবে ধরি। সার্ভাইকাল কোনো প্রবলেম হয়তো তার আছে, যে সার্ভাইকাল টেন্ডারনেস, এটা দেওয়ার পরে যদি ব্যথা থাকে তার মানে তার সার্ভিক্সে টেন্ডারনেস আছে এবং অবশ্যই এখানে কোনো সমস্যা আছে, সেটা আমরা আলাদা নোট রাখি দ্যাট প্রোব টেন্ডারনেস ওয়াজ প্রেজেন্ট। এমনিতে টিভিএস করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে টিভিএস করলে শুধু একটা ভয় লাগা ছাড়া আসলে আর কোনো অসুবিধা নেই। আজকের যে একটা মূল বিষয় ফলিকুলোমেট্রি, আপনি যদি একটু সহজ করে বলতেন যে ফলিকল কি, ফলিকুলোমেট্রি কি, বা এটা কার রোগ, এক্স্যাক্টলি এটা কার রোগ? আসলে এটা তো কোনো রোগ না, ফলিকল তো সবারই আছে, সব মেয়েদেরই ফলিকল আছে। ফলিকলটা থাকবে কোথায়? ফলিকলটা থাকবে ওভারি মানে ডিম্বাশয়ের মধ্যে। ফলিকলটা আসলে যেটার ভিতর ডিম থাকে বলা যায়, ঠিক আছে, আপনার ডিম্বাণু যেগুলোর ভিতর থাকে, আমরা মানুষেরগুলোকে তো আর ডিম বলি না, ডিম্বাণু বলা হয়। তো এই ফলিকল হচ্ছে প্রত্যেক মেয়েরই থাকে, একদম তার জন্মের আগে যখন মায়ের পেটে থাকে তখন থেকেই থাকে এই ফলিকলস। তো ফলিকুলোমেট্রি হচ্ছে এই ফলিকলটাকে গুণা কতটুকু আছে, ফলিকুলের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি মেজার করা। কখন করতে হবে এই ফলিকুলোমেট্রি? এটা কি কোনো নির্দিষ্ট দিন আছে? ফলিকুলোমেট্রির নির্দিষ্ট দিন তো আছে। একটা মেয়ে যখন পিউবার্টিতে আসে তখন তো তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, তো প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেলে তার মানে একটা ফলিকুল ম্যাচিউর হয়। তারপরে সেটা যদি হচ্ছে সে ম্যারিড হলে, সেটা সেক্সুয়াল এক্সপোজার হলে সেটা হয়, সেখানে ফার্টিলাইজেশন হয়, একটা বাচ্চা তৈরি হয়, না হলে এটা চলে যায় মেনস্ট্রুয়েশনের সাথে, সে ফলিকলটা রাপচার হয়ে। মেনস্ট্রুয়াল সাইকেলের
আমরা যখন মানে কোনো ফলিকুলোমেট্রিটা তো সাধারণত করা হয় তাদেরকেই যারা হচ্ছে মা হবার জন্য চেষ্টা করছেন কিন্তু মা হতে পারছেন না, তখন আমরা এই পরীক্ষাটা করে থাকি যে তার ফলিকলগুলো ঠিকমতো ম্যাচিওর হচ্ছে কি না, ঠিক নাম্বারে আছে কি না সেটা দেখার জন্য। তো এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম দিনকে ডে 1 হিসাব করে 8 থেকে 10 ডেতে আমরা শুরু করি, এরপরে 2 বা 3 দিন পর পর করতে পারি ওভুলেশনটাকে দেখার জন্য। এটাকে বলে ফলিকুলার ম্যাপিং, ঠিকমতো বড় হচ্ছে কি না। এটার একটা সাইজ আছে, একটা নির্দিষ্ট সাইজ আছে, আপনার 17 থেকে 24 মিলিমিটার পর্যন্ত এক একটা ফলিকল। যদি একটাও থেকে থাকে তখন আমরা মোটামুটি ধারণা করতে পারি যে এই ফলিকলটা দিয়ে সে মা হইতে পারবে যদি ট্রাই করা হয়। এটাই দেখা হয় মূলত। যদি সে এই সময়টাতে না আসে তাহলে কি ফলিকুলোমেট্রি করা সম্ভব হবে? আমরা হচ্ছে 8, 10, 12, 13, 14 এর মধ্যেই করি। 14 পরে আর ফলিকল দেখি না, যে কারণ এরপরে তো সাধারণত 14তম মধ্যে 14+-2 তো ওভুলেশন টাইম, এরপরে ফলিকল তো রাপচার হয়ে যাবে। ফলিকুলোমেট্রি করার সময় আপনারা ডিম্বাশয়টা দেখছেন, এছাড়া আর অন্য কোনো কিছুর প্রতি কি কোনো মনোযোগ দিতে হয়? হ্যাঁ, ওই যে একটু আগে এন্ডোমেট্রিয়ামের কথা বললাম, সেই এন্ডোমেট্রিয়ামটা আমাদেরকে দেখতে হয়। এন্ডোমেট্রিয়াল লেয়ারের মানে লেয়ারটা কতটুকু, থিকনেস কতটুকু সেটা আমাদেরকে দেখতে হয়। কারণ হচ্ছে বাচ্চা যখন ধারণ করবে সেটা তো এন্ডোমেট্রিয়ামেই আসবে। এন্ডোমেট্রিয়ামটা প্রপার যদি না থাকে, দেখা যায় ডিম থাকলেও সেটা এসে থাকবে না, নষ্ট হয়ে যাবে। এন্ডোমেট্রিয়ামটা এক্স্যাক্টলি কোন জায়গাটা? এন্ডোমেট্রিয়াম হচ্ছে ইউট্রাসের একদম ভেতরের যে লেয়ার, সেটা জরায়ুর একদম ভেতরের লেয়ার, এটাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়, যেটা গ্ল্যান্ডুলার লেয়ার। এই জায়গাটাতেই বাচ্চাটা এসে বসবে। ইমপ্ল্যান্ট হয়। তো আপনারা যখন ডিম দেখছেন, ডিমের সাইজ দেখছেন, কোয়ালিটি দেখছেন, একই সাথে বাচ্চাটা যে জায়গাটাতে থাকবে সেই জায়গাটার লেয়ারটাও আপনারা মেপে দিচ্ছেন। হ্যাঁ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন।